সায়রা রুমে ঢুকতেই থমকে গেল। অরণ্যকে নিজের বিছানায় ওভাবে পড়ে থাকতে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। সে অবাক আর কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো আমার বিছানায়? অরণ্য এক চোখ খুলে আয়েশ করে আড়ামোড়া ভাঙলো। তারপর শয়তানি হাসি দিয়ে বলল, কারেকশন মিস বিদেশিনী, ইটস নট ইউর রুম, ইটস মাই রুম। আপনি বরং দখলদারিত্বের ম্যাপ নিয়ে আমার রুমে এসে আয়েশ করে জাকিয়ে বসে আছেন। সায়রা হাত ভাঁজ করে দাঁড়িয়ে ভ্রু কুঁচকালো। তা এখন কি করবে? দখলদারিত্বের অপরাধে আমাকে এই রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে? অরণ্য এবার পুরোপুরি উঠে বসলো। মুচকি হেসে বলল, মেয়েরা কি ঘর থেকে বের করার জিনিস নাকি? তারা হলো আদর করে ঘরে তোলার জিনিস। আপনি চাইলে আপনাকে পার্মানেন্টলি এই ঘরে থাকার পারমিশন দিতে পারি। ভেবে দেখতে পারেন আমি মানুষ হিসেবে আবার বেশ দয়ালু। অফারটা লুফে নিন। সায়রা অরণ্যের এই তেরা ইঙ্গিত পুরোপুরি বুঝতে পারলো না। সে সোজাসুজি বলল, ওয়েট, পার্মানেন্টলি মানে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন এই রুমটা আমারই। এখন দয়া করে এখান থেকে বিদায় হও তো ছোট ভাইয়া। ছোট ভাইয়া ডাক্তার শুনতেই অরণ্যর মুখটা তিতা করলার মতো হয়ে গেল। সে এমনভাবে মুখ করলো যেন কেউ ওকে তেঁতুল খাইয়ে দিয়েছে। করুণ সুরে বলল, কথায় কথায় বারবার আমাকে ছোট ভাইয়া বলবেন না তো, শুনতে খুব বাজে লাগে। মাস কয়েকের ছোট বড় হওয়াটা কোনো ম্যাটারই করে না, তাও আবার একজন আমেরিকান রিটার্ন মেয়ের মুখে এই বয়সের দোহাই একদম মানায় না। দেখুন না, বলিউডে হিরোইন প্রিয়াঙ্কা চোপড়া তার বর নিক জোনাসের থেকে 10 বছরের বড় হয়েও দিব্যি সংসার করছে, সেখানে আপনি তো মাত্র কয়েক মাসের বড়। সায়রা অরণ্যের এবারের ইঙ্গিতটা ঠিক ধরে ফেললো। ওর চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তুমি কি আমার সাথে ফ্ল্যাট করছো? অরণ্য দাঁত কেলিয়ে চওড়া হাসি দিয়ে বলল, করলেই কি, আমাকে আপনার সাথে এই রুমের পার্মানেন্ট অংশীদার করে নেবেন? সায়রা এবার মেজাজ হারিয়ে ফেললো। অরণ্যের দিকে এক পা এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, তুমি ছেলে তো দেখি বহুত পেকে গেছো। সাহস তো কম না তোমার। একে তো সেদিন রাতে তুমি হুট করে রুমে ঢুকে আমাকে যেভাবে অপ্রস্তুত অবস্থায় ফেলেছিলে, সেই বৃষ্টি ঘটনাটা আমি এখনো কাউকে বলিনি। স্রেফ তোমার মান সম্মান বাঁচানোর জন্য আমি মুখ বুজে আছি। এই একটা কারণেই তোমার উচিত সারা জীবন আমার কাছে দমে থাকা। অথচ কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা, তুমি এখন আমার সামনে বসে আমার সাথে নির্লজ্জের মতো ফ্ল্যাট করছো। ভালোই ভালোই বলছি, এখনই এখান থেকে বের হয়ে যাও। যদি আর এক মুহূর্ত এখানে থাকো তবে তোমার ওই ভালো পায়ের হাড়ের যে দফারফা আমি করবো তা সারিয়ে তুলতে আমেরিকান ডাক্তারও হিমশিম খাবে। অরণ্য মোটেও ভয় পেল না, বরং আহ্লাদের সুরে বলল, আপনি কি সত্যিই আমার উপর এত নিষ্ঠুর হতে পারবেন? সায়রা কঠিন স্বরে বলল, আমি আমার 3 বছরের প্রেমিককে জেলের ভাত খাওয়াতে পারি। আমি আমার 3 বছরের প্রেমিককে জেলের ভাত খাওয়াতে পারি আর তোমার একটা পা ভাঙতে পারবো না? কি মনে হয় তোমার? অরণ্য এবার একটু থমকালো। জেলের কথা শুনে ওর পিলে কিছুটা চমকালেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, প্রেমিক শব্দটাই অবাক হলাম না, কারণ আপনার মতো সুন্দরী মেয়ে, তাও আবার আমেরিকান, আপনার বয়ফ্রেন্ড না থাকলেই বরং অবাক হতে হতো। তবে অবাক হলাম এটা শুনে যে আপনি তাকে সোজা জেলে ঢুকিয়ে দিয়েছেন। ডেঞ্জারাস আপনি, অ্যান্ড আই লাইক ডেঞ্জারাস লেডিস। ঠিক তখনই অরণ্যের ফোনে একটা কল এলো। সে হাত উঁচিয়ে সায়রাকে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট, আমার 4 নম্বর প্রেমিকার কল এসেছে। দেখুন মিস বিদেশিনী, আপনার যেমন প্রাক্তন প্রেমিক আছে, আমারও তেমনি বর্তমান প্রেমিক আছে। আমরা দুজনেই তাহলে সমান অপরাধী। তাই এসব ইমোশনাল ধমক বা অতীত টেনে আনা এখন আমাদের মধ্যে থেকে বাদ দেওয়া উচিত, কারণ মাইনাস আর মাইনাস মিলে তো প্লাসই হয়, তাই না? অরণ্য বিছানা থেকে নামলো, দরজার কাছে গিয়ে একবার পেছন ফিরে তাকালো, মুচকি হেসে বলল, তার মানে দাঁড়ালো আমরা এখন দুজনেই সমান অবস্থানে আছি, একে অপরকে দোষ দেওয়ার কিচ্ছু নেই। যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়েই গেছে, তাই এখন থেকে আমরা বরং এসব প্রেম প্রেমিকার গল্প বাদ দিয়ে নতুন কিছু শুরু করতে পারি। সিনিয়র বিদেশিনী, আপনার দিনগুলো সামনে বেশ চমকপ্রদ হতে চলেছে, সেই সংকেতটাই দিয়ে গেলাম। অরণ্য একটা বাঁকা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সায়রার বিরক্তি এবার তীর তীর করে বাড়ছে। এই ছেলেটা বড্ড বেয়াদব, বড় বোনের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকুও জানে না, তার উপর আবার কি নিদারুণভাবে ফ্ল্যাট করে চলে গেল। অদ্ভুত তো। পুরো খানবাড়ি আজ আনন্দ আর কোলাহলে গম গম করছে। রুকাইয়া আর তানভীর এসেছে। আসার পর থেকে ড্রয়িং রুমে হাসির খোরাক চলছে, আড্ডার আসর একদম জমে ক্ষীর। ওদিকে নিঝুম আজ ইস্তিয়াকের ভয়ে আর কলেজেই যায়নি। বাবার জোরাজুরিতে সূর্য আজ হাফ টাইম অফিস করে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে। অনু কলেজ থেকে ফিরে বড্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, যার দরুন দুপুরে সবার সাথে খাওয়া হয়নি তার। এই একটা ব্যাপারে সূর্য মনে মনে প্রচণ্ড চটে আছেন। মেয়েটা সব শর্ত মেনে চুক্তিতে সই করেও একটাও মানার নাম নিচ্ছে না। কলেজ থেকে ফিরতেও আজ দেরি করেছে সে। সূর্য জেদ করে দুপুরে নিজেও খেলেন না, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তখন সে সোজা নিঝুমের রুমে গিয়ে ঢুকলো। অনুর ঘুমন্ত মুখটা দেখে ওনার রাগের চেহারাটা যেন মুহূর্তের জন্য থমকে গেল। ধীরে গিয়ে সে পাশে বসলো। কিছুক্ষণ সে ঘুমন্ত অনুর মায়াবী মুখটার দিকে তাকিয়ে রইল। বাতাসের ঝাপটায় অবাধ্য চুলগুলো কপালে এসে বারবার বিরক্ত করছিল অনুকে। সূর্য আলতো করে সেগুলো কানে গুজে দিল। একটু ঝুঁকে কপালে ঠোঁট ছোঁয়ানোর আগে নিজেকে সামলে
সামলে নিল সে। মনে মনে ভাবলো এই মায়াবতীকে দেখলে রাগ করা দায়, কিন্তু ওকে লাই দিলেও ও একেবারে মাথায় চড়ে নাচবে। মায়া লাগলেও কিছু করার নেই, এই মেয়েকে শাসনে না রাখলেও একদম বিগড়ে যাবে। তাই মায়া ত্যাগ করে সূর্য এক জগ পানি সোজা অনুর মুখে ঢেলে দিল। আচমকা ঘুমের মাঝে মুখে পানি পড়ায় অনু চিৎকার দিয়ে ধরপড় করে উঠে বসলো। বাঁচাও বাঁচাও, সুনামি বাড়ি তলিয়ে আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ওরে কে কোথায় আছিস? লাইফ জ্যাকেট নিয়ে আয়। সূর্য দাঁত চিবিয়ে বলল, চুপ, একদম চুপ, ওর তাড়াতাড়ি। অনু এবার ভালো করে তাকিয়ে সূর্যকে দেখলো সে তো নিজের রুমেই আছে, কিন্তু বিছানা বালিশ সব ভিজে একাকার। নিজেকে ভেজা অবস্থায় দেখে আর সূর্যের হাতে পানির জগ দেখে তার রাগের পারদ গড়গড় চর চর করে চড়ে গেল। এটা কেন করলেন আপনি? আমি কি আপনার ক্ষেতের মূলা যে যখন ইচ্ছে পানি দিয়ে ধুয়ে দিবেন? এটা তোর শাস্তি। কিসের শাস্তি শুনি? আবার জিজ্ঞেস করছিস চুক্তিতে কি কি লেখা ছিল আর তুই কিসে সই করেছিলি মনে নেই? আর কোনটা পালন করেছিস? আজ 4 ঘন্টার বেশি বাইরে থাকা যাবে না, কিন্তু তুই আজকে 5 ঘন্টার বেশি ছিলি। অনবুক বলা হয়েছিল তুই বেলা আমার সাথে টেবিলে বসে খেতে হবে, তুই আসলি না। এটা তো মাত্র শুরু, এরপরও এমন করলে এর চেয়ে ভয়াবহ শাস্তি দেব, আর সেটা আজকেই হতে পারে যদি তোকে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে খাবার টেবিলে না দেখি। অনু রাগে ফুসতে ফুসতে বলে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সূর্য ভাই, আমি কি আপনার কেনা গোলাম? সূর্য বাঁকা হেসে বলেন, গোলাম কেন হতে যাবি? তুই তো আমার ভলেন্টিয়ার আপদ, আর আপদদের এভাবেই ট্রিট করতে হয়। একদম ফালতু কথা বলবেন না। আমি যাবো না খেতে, কি করবেন শুনি? কি করবো সেটা দেখানোর জন্য কি আমাকে এখন প্র্যাকটিক্যালি ডেমো দিতে হবে? তোর কি মনে হয় আমি তোকে তুলে নেওয়ার ক্ষমতা রাখি না? শাস্তি দেওয়ার খুব শখ না? যান না পাশের বাসায় পিঙ্কি আপুকে গিয়ে শাস্তি দেন, সে তো আপনার জন্য সারাদিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। সূর্য ভ্রুকুচকে তাকালো, পিঙ্কি আবার কে? সে যাই হোক, সে তো আমার চুক্তিতে সই করেনি, তুই করেছিস। আর আমার সামনে দাঁড়িয়ে বেশি তর্ক করলে ওই ভেজা কাপড়েই তোকে কোলে তুলে নিচে নিয়ে যাব। সবার সামনে লজ্জা পেতে না চাইলে জলদি নিচে আয়। অনুর চোখ বড় বড় হয়ে গেল। এই লোক দিন দিন কেমন নির্লজ্জদের মতো কথা বলা শুরু করেছে। আপনি একটা অসভ্য লোক, মানুষের সাথে জঘন্য ব্যবহার করাই আপনার কাজ, আর আমার সেই জঘন্য ব্যবহার সহ্য করাই এখন থেকে তোর ফুল টাইম জব। এখন মুখ বন্ধ কর আর 5 মিনিটের মধ্যে নিচে আয়। সূর্য শীতল দৃষ্টিতে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে তখন ঝুম বৃষ্টি নামছে। ভেজা শরীর আর ক্ষিপ্ত মন নিয়ে অনু ভাবলো সে মোটেও যাবে না, বললেই তাকে যেতে হবে নাকি? কিন্তু পরক্ষণেই সূর্যের হুমকির কথা ভেবে তার পিলে চমকে উঠল। এই লোকটার কোনো বিশ্বাস নেই, যা বলে তা করেই ছাড়ে। তবে ওই চুক্তিপত্রটা ওর খুব প্রয়োজন। এই চুক্তিনামাটা কোনোভাবে হাতিয়ে ছিঁড়ে ফেলতে হবে। তা না জানি এই লোক ওই কাগজের দোহাই দিয়ে ওর ওপর আর কত রকমের অদ্ভুত শাস্তি প্রয়োগ করে। অনু আর দেরি না করে সোজা সূর্যের ঘরের সামনে গিয়ে উকি দিল। দেখলো সূর্য ঘরে নেই। চট করে ঘুমের ভেতর ঢুকে দরজাটা চাপিয়ে দিল সে। তারপর শুরু হলো তন্ন তন্ন করে খোঁজাখুঁজি। আলমারি, ড্রয়ার, ফাইল সব উল্টে পাল্টে দেখলো সে। পুরনো জিনিসগুলোর মধ্যে খুঁজতে গিয়ে হঠাৎ তার চোখ পড়লো একটা ডায়েরির ওপর। ডায়েরিটা দেখে মনে হচ্ছে প্রায় 6-7 বছরের পুরনো। যখন সূর্য অনার্সের ছাত্র ছিল, কৌতূহলবশত অনু ডায়েরিটা হাতে নিল। প্রথম কয়েকটা পাতায় কিছুই লেখা নেই, কিন্তু মাঝ বরাবর উল্টাতেই তার চোখ আটকে গেল। সেখানে নীল কালিতে মাত্র একটা লাইন লেখা, যার সাথে দেখা করার জন্য সারা রাত ছটফট করে নিঘুম রাত কাটিয়ে চোখ লাল করলাম, তার সামনে দাঁড়িয়ে সে বলে কিনা সে নেশাখোরদের অপছন্দ করে। অনু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কার সাথে দেখা করার জন্য তার সূর্য ভাই ছটফট করে নিঘুম রাত কাটিয়েছিল? অনুস্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। কার সাথে দেখা করার জন্য সূর্য ভাই ছটফট করে নিঘুম রাত কাটিয়েছিলেন? পুরো ডায়েরি তন্ন তন্ন করে খুঁজলো সে, কিন্তু আর কোনো লেখা পেল না। শুধু শেষ পাতায় একটা পুরনো ছবি চোখে পড়লো, অনেক পুরনো একটা মেয়ের ছবি, আর তার পাশেই পিন দিয়ে আটকানো ছোট্ট অনুর একটা ছবি। ডায়েরির মাঝে এই মেয়েটার ছবির পাশে ওর ছবি কেন রাখা তা সে ভেবে পেল না। অনু ভালো করে কিশোরীর ছবিটা দেখলো। মুখটা চেনা চেনা লাগছে, কিন্তু কে সে তা ঠিক মনে পড়ছে না। ছবির নিচে কয়েকটি লাইন লেখা, যা পড়ে অনুর চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরতে শুরু করলো। আমি কি অনেক বড় অপরাধী? নিজের বাঁচার জন্য তাকে আমার চাই, প্রয়োজন ছিল না, তবুও আমি কিভাবে এই মায়ায় জড়ালাম? এই মায়া কেন এত ভয়ঙ্কর হলো যে আমি চোখের আড়ালে যেতে দিতে পারছি না, আর না কাছে টানতে পারছি? এক অপরাধ বোধ আমাকে তিল তিল করে মারছে। মানুষ কি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারে? আমি কেন দ্বিতীয়বার কাউকে এতটা ভয়ঙ্করভাবে ভালোবাসলাম? আমার বেঁচে থাকার একমাত্র কারণ এখন সে। তাকে না দেখলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কই, আগে তো এমন হয়নি। মায়াকে ছাড়া বেঁচে থাকতে পারলেও এই মেয়ের থেকে দূরে থাকতে গেলেই দম আটকে মরে যাওয়ার
যাওয়ার উপক্রম হয়। আমি মায়াকে ছাড়া বাঁচতে পারলেও ওকে ছাড়া বাঁচতে পারবো না। মায়া বলেছিল ও একজনকে চেনে, যদিও আমার জীবনে না থাকে তাহলে আমি নাকি সেই মেয়ের মায়ায় তলিয়ে যাব। সেদিন মায়ার কথা বুঝতে পারিনি, তবে মায়া কেন ওর কথা বলেছিল এখন বুঝতে পারছি। আমি মায়াকে ভুলিনি, কারণ আমি তাকে ভুলতে চাই না। ভালোবাসা তো ভোলার জন্য হয় না, ভালোবাসা আগলে রাখার জন্য হয়। মায়া চলে যাবার পর আমি ভালোবাসাটাকে আরো গভীরভাবে অনুভব করছি তাকে জীবনে পেয়ে। কিন্তু তাকে বলতেও ভীষণ ভয় হয় যে তাকে আমি ভীষণ ভালোবাসি, তাকে খুব যত্ন করে আগলে রাখছি বুকের মাঝে। কোনোদিন কি তাকে বলতে পারবো অনেক আগে থেকে আমার হৃদয়ের গহীনে ছিলি তুই? সে কি বিশ্বাস করবে, মেনে নেবে, আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে, নাকি আমাকে তার থেকে দূরে সরিয়ে দেবে? তাকে না পেলে এবার আমি মরেই যাব। সে কি জানে সেই আমার স্বপ্নকন্যা, আমার চাঁদ? অনু আর পড়তে পারলো না। তার মানে সূর্যের জীবনে মায়া নামের কেউ একজন ছিল, আর তারপর আবার কেউ একজন এসেছে যাকে ঘিরে সূর্য নতুন করে বাঁচতে শুরু করেছে। কে সেই মেয়ে, কে সেই স্বপ্নকন্যা? এই চাঁদ শব্দটা অনু সূর্যের মুখে অনেকবার শুনেছে। তার মানে যখন সূর্যের জীবনে অনুর কোনো অস্তিত্বই ছিল না, তখন সূর্যের জীবনে অন্য কারো উপস্থিতি ছিল। ওর জন্যই কি সূর্য কখনো অনুকে সেই দৃষ্টিতে দেখেনি যা অনু চেয়েছিল? তবে কি এই মেয়ের জন্যই সূর্য সেবার অনুর কোলে মাথা রেখে জীবনে প্রথমবার কেঁদেছিল? আর এই কান্না দেখেই অনু সূর্যকে নিচের দুর্বলতা করে ফেলেছিল। অনুর বুক ফেটে কান্না আসছে। এটা ভাবতেই পারছে না যে সূর্য ভাইয়ের জীবনে অন্য কেউ ছিল, তারও আগে এখনো কেউ আছে। তাহলে কেন সে তাকে বিয়ে করলো? রাগের মাথায় নাকি শুধু দয়া দেখিয়ে? অনু তো সূর্যের দয়া চায়নি, কিভাবে সে এসব সহ্য করবে? আর পারল না সে। বাইরে তখন ঝুম বৃষ্টি, ভেজা শরীরে নতুন করে ভিজতে বারণ নেই, তাই অনু সোজা চলে গেল ছাদে। দুই হাত বাড়িয়ে বৃষ্টির পানিতে নিজের মনের সকল বেদনাকে বিলীন করতে চাইল সে। বৃষ্টির পানি মানুষের চোখের জলকে আড়াল করে দেয়। অনুর চোখের পানিও আজ বৃষ্টির সাথে মিশে একাকার। হঠাৎ ওর মনে হলো কেউ ওকে দেখছে। এক অদ্ভুত অনুভূতি নিয়ে পেছনে তাকাতেই ওর চোখ আটকে গেল। দূরে চিলেকোঠার দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে সূর্য, হাতে জ্বলন্ত সিগারেট। সেটা আপন মনে পড়ছে, কিন্তু সূর্যের সেদিকে খেয়াল নেই। তার তৃষ্ণার্ত চোখ জোড়া নিবদ্ধ শুধু অনুর দিকে। অনুর আরও কান্না পেল। কেন এই লোকটাকে বিয়ে করলো যখন অন্য কাউকে সে ভালোবাসে? কেন সব সময় তার উপর এত দায়িত্ব নিয়ে তাকে শাসন করে আগলে রাখতো? চিৎকার করে সব জানতে ইচ্ছে করছে। এভাবে কেন সে অনুকে ঠকালো? সূর্যের তীক্ষ্ণ দৃষ্টিতে অনু হাঁসফাঁস করতে লাগলো। সিগারেটের আগুনটা হাতের খুব কাছে চলে এসেছে, আর একটু হলেই হাত পুড়বে। সকালে বাইক নিয়ে পড়ে হাতের ছাল তুলেছে, এখন আবার হাত পোড়াবে? তা দেখে অনুর হৃদয় পুড়ে খাঁক হয়ে যাবে। অনু সূর্যের কাছে গিয়ে এক ঝটকায় সিগারেটটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। রাগ নিয়ে বলল, নিজের শরীর নিয়েই অবহেলা করার মানে কি? নিজেকে পুড়িয়ে কি সেই স্বপ্নকন্যাকে ফিরে পাবেন? সূর্য উত্তর দিল না। অনু আবারও চেঁচিয়ে উঠল, আপনি যাকে পেলে সিগারেট পুরোপুরি ছেড়ে দেবেন, তাকে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে, দেরি থাকুন আপনি। সূর্য অনুর কথাটা ঠিক বুঝলো না। সে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অনু যখন বুক ভরা ক্ষোভ নিয়ে সামনে পা বাড়াতে চাইল, সূর্য তখন পেছন থেকে অনুর পেটে হাত দিয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরল। সূর্যের এমন আচমকা স্পর্শে হকচকিয়ে গেল অনু। অনুর ভেজা পিঠ সূর্যের শরীরের সাথে লেপটে গেছে। অনুর সারা শরীরে যেন এক শীতল স্রোত বয়ে গেল। সূর্য অনুর বাম পাশের ভিজে চুলগুলোকে একপাশে সরিয়ে গলাটা উন্মুক্ত করে দিল। অনু সূর্যের এই ছোঁয়ায় কেঁপে উঠল। তার নিঃশ্বাস দ্রুত হতে শুরু করলো। সূর্য মুখটা অনুর ঘাড়ের কাছে এনে ঘোর লাগা কণ্ঠে বলল, তখন বলেছিলি না আমার ছোঁয়া তোকে কাঁপায় না, নিজের ফিলিংস নষ্ট করতে চাস না, তাহলে এখন এত কাঁপছিস কেন? অনু নিজেকে ছাড়িয়ে নেবার বৃথা চেষ্টা করে আমতা আমতা করে বলল, আমি শীতে কাঁপছি। সূর্য অনুকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। অনু চোখ বন্ধ করে নিল। এই স্পর্শের জন্যই তো সে অধীর হয়েছিল, অথচ তখন জানতো না এই মানুষটার হৃদয়ে অন্য কেউ আছে। এই স্পর্শ তার জন্য সুখকর নয়, তবুও কেন বারবার মন বলছে এই মানুষটা শুধু ওর। সূর্য অনুর কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে বলল, তুমি কি জানো এই বৃষ্টিতে তোমাকে কতটা মোহনীয় লাগছে? ইচ্ছে করছে সবটুকু দূরত্ব আজ এই বৃষ্টিতে ধুয়ে ফেলি। তুমি কি আসবে আমার কাছে? তুমি দেখতে পাচ্ছ আমি ঠিক তোমার জন্য কতটা ছটফট করেছি। অনু চমকে উঠলো। এই তুমি ডাকটা ওর হৃদয়ে তোলপাড় শুরু করলো। সূর্য কি তাকে তুমি করে ডাকছে? সে তো সবসময় তুই বলতো। হৃদয়ে তুফান বয়ে যাচ্ছে ওর। অনু নিজেকে আর সামলাতে পারলো না। সে হয়তো জানে সূর্য ওকে সেই মানুষটার সাথে গুলিয়ে ফেলছে, তবুও এই মুহূর্তেই মায়েটুকু সে হারাতে চাইলো না। সোজা সূর্যকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, কেন আমাকে এত কষ্ট দেন সূর্য ভাই? আপনার হৃদয়ে যদি অন্য কেউ থাকে তবে কেন আমাকে এভাবে নিজের করে আগলে
আগলে রাখলেন? কেন এতটা মায়ায় আমাকে জড়াতে দিলেন? যদি আমাকে নিজের আপন করে নিতেই না পারেন, তবে কেন এক মুহূর্তের জন্য হলেও এই মায়ায় ডোবাচ্ছেন? সূর্য অনুর এমন জড়িয়ে ধরায় ভড়কে গেল। তার উপর এসব আবোল তাবোল কথা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সূর্য অনুর মুখটা সামলে আনলো। অনুর চোখ জোড়া রক্ত লাল হয়ে গেছে। অনুও সূর্যের দিকে তাকিয়ে হঠাৎ করেই তাকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। সূর্য অনুর এমন কাণ্ডে বিস্ময়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো এই মেয়ের? ফোনটা বেজে উঠতে অফিস থেকে ইমার্জেন্সি ডাকা শেষে বেরিয়ে গেল, কিন্তু অনুর আজকের আচরণটা বড্ড অদ্ভুত লাগলো তার কাছে। ফিরে এসে সেটা নিয়ে দেখা যাবে। অনু নিচে নামতেই বাবা রাশেদ খান সামনে পড়লেন। তার হাতে একটা খাম, তিনি সেটা অনুর দিকে বাড়িয়ে দিলেন। অনু প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই তিনি বললেন, আর একবার ভেবে দেখো, সবসময় নিজের মনের কাহিনী গুছিয়ে অন্যের উপর চাপিয়ে দিলেই তার মন পড়া যায় না, মন পড়তে ভেতরের দৃশ্যটা দেখতে হয়। বলেই তিনি চলে গেলেন। অনু খামটা হাতে নিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তার সামনে রুকাইয়া রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। একবার অনুর হাতের খামটার দিকে তাকিয়ে রুকাইয়া গম্ভীর স্বরে বলল, অনু, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে।